প্রচন্ড গরম পড়েছে এবং পাল্লা দিয়ে বাড়ছে তাপপ্রবাহ। এখনই আমাদের এখানে 41-42 ডিগ্রি তাপমাত্রা চলছে। অন্যান্য জেলার কথা বাদ দিন, যেমন পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান ইত্যাদি জায়গায় তো আরো বেশি তাপপ্রবাহ চলছে। আবহাওয়াবিদদের কথায় তাপমাত্রা আরো বাড়বে এবং এই মুহূর্তে বৃষ্টির সম্ভাবনা নেই। এই বিভৎস গরমে আমরা সকলেই একবারে হাঁপিয়ে উঠেছি। তাই আমরা কি করি, সকাল সকাল কাজ সেরে নিই। 9টা-10টার মধ্যে যারা অফিসে যান তারা 9টা, 10টা, 10:30টার মধ্যে পৌঁছে অফিসের কাজকর্ম করেন এবং এসি, পাখা ইত্যাদির মধ্যে রয়েছে। যারা বাড়ি থাকেন তারা তো বাড়িতেই ঢুকে পড়ছেন, পাখা বা এসির মধ্যে থাকছেন, আর বিকাল 5টা-6টার পর বেরোচ্ছে। তো এটা তো আমরা তো একটা নিয়ম মেনটেন করে তাপপ্রবাহ চলছে, ছায়া জায়গায় চলে যেতে হবে, রোদ্দুরে বেরোবো না, এই চিন্তা ভাবনা আমরা করি। কিন্তু আপনার আমার বাগানে যে গাছগুলো রয়েছে সেই গাছগুলোর কথা একবার ভাবুন। তারা নীরবে কষ্ট পাচ্ছে, এই প্রখর গরমের মধ্যে তারা নীরবে কষ্ট পাচ্ছে। এই গাছগুলোকে যদি আমরা ঠিক মতন পরিচর্যা, দেখাশোনা না করতে পারি তাহলে এই গরমে গাছগুলোকে বাঁচানো যাবে। তাই আজকে মূলত এই প্রখর গরমের হাত থেকে গাছগুলোকে কি করে বাঁচানো যায় সেই নিয়ে কিছু টিপস আমি আপনাদের সাথে আলোচনা করব। তো তাই আপনাদের বলবো, ভিডিওটা একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন, না হলে পরে অনেক কিছু মিস করবেন। বিশেষ করে যারা ছাদ বাগান করেন তাদের ভালোবাসার গাছের উপর প্রভাব পড়ছে, সেই বিষয়ে আজকের কিছু টিপস আপনাদের সামনে আমি তুলে ধরব। আর এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন এবং অনেকের সাথে শেয়ার করবেন, আর কমেন্ট থাকলে অতি অবশ্যই কমেন্ট করবেন। আমি আমার সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। নতুন বন্ধুদের বলবো, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদেরও যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটা পুশ করে দিয়ে অল করে দেবেন। তাহলে এই ধরনের নতুন নতুন ভিডিও যখন আমি আপলোড করব তখন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। চলুন না দেরি করব না, আসল আলোচনায় আসা যাবে। নমস্কার বন্ধুরা, চলো কিছু জানি চ্যানেল থেকে আপনাদের অভিনন্দন জানিয়ে আজকের এই ভিডিওটা আপনাদের সামনে উপস্থিত করছি। বন্ধুরা, মূলত এই গরমে বেশি কষ্ট পায় বা ক্ষতি হয়ে যায় কন্টেনারের গাছগুলো, মানে বাগানে যে সমস্ত গাছ আমরা কন্টেনারের মধ্যে চাষাবাদ করে থাকি, মানে মাটির টব, গ্রো ব্যাগ, প্লাস্টিকের টব ইত্যাদিতে। বড় গাছগুলো বিশেষ করে যারা জমিতে বা ফাঁকা জায়গাতে রয়েছে এই গাছগুলো কিন্তু অতটা সমস্যা হয় না। কারণ হচ্ছে মাটিতে বা জমিতে অনেক জায়গা থাকে, প্রচুর জায়গা থাকে। তো গাছগুলো কি করে, তাদের ইচ্ছা মতো শিকড়কে বিস্তার করে এবং গভীরে চলে যেতে পারে। তো হিট যতই হোক, গরম যতই পড়ুক, মাটির ভেতরে একটা জলীয় আস্তরণ থাকে। গাছ কি করে, অনেক জায়গা পাওয়ার ফলে তারা দ্রুত শিকড়গুলোকে বিস্তার করে এবং গভীরে শিকড়গুলোকে চালাতে পারে। তার ফলে কি হয়, গাছ মাটির ভেতর থেকে জল এবং খনিজ পুষ্টিমূল্যগুলো খুব সহজে গ্রহণ করে শেকড়ের সাহায্যে গ্রহণ করে গাছের টিস্যুর মাধ্যম দিয়ে গাছের ডালপালা পাতার মধ্যে খাদ্য এবং জল সরবরাহ করে দেয়। যার ফলে
এই গরমে গাছগুলো ডিহাইড্রেশন হয় না এবং গাছের সামগ্রিকভাবে এই গরমে অতটা ক্ষতি হয় না যতটা ক্ষতি হয় কন্টেনার গার্ডেনে। মানে আমরা যারা টবেতে গাছ করি তাদের গাছগুলোয় আরো বেশি ক্ষতি হয়ে যায়, কারণ টবের জায়গাটা তো কম। টবেতে যে পটিং মিডিয়া, মাটি বলুন যাই বলুন, তার জায়গাটা কম, একটা সীমিত জায়গার মধ্যে রয়েছে। তো কি হয়, আমরা জল বা খাদ্য আমাদের দিয়ে দিতে হয়, গাছ নিজের থেকে পায় না, আমাদের জোগাড় করে দিতে হয়। দিলে পরে গাছ সেখান থেকে জল বা খনিজ পুষ্টিমূলকগুলো নিয়ে শেকড়ের সাহায্যে শোষণ করে গাছের বিভিন্ন ডালপালা এবং পাতার মধ্যে সরবরাহ করে থাকে। কিন্তু এই টবের গাছের ক্ষেত্রে যদি আমরা ঠিক মতো পরিচালনা না করতে পারি, আমরা যদি দেখভাল ঠিক মতো না করতে পারি, টাইমে যদি জল না দিতে পারি, প্রয়োজনের অতিরিক্ত জল দেওয়া যাবে না, আবার জল কম হয়ে গেল মুশকিল, আর পুষ্টি মৌলগুলো ঠিক মতন যদি না দিতে পারি, তো গাছ কি করে, ওইটুকু জায়গার মধ্যে যেটুকু টবের মাটিতে জল থাকে, প্রচন্ড বাইরে ঠিক তাপপ্রবাহের ফলে মাটি শুকিয়ে যায় গাছ কি করে, শেকড় থেকে জল বা খনিজ খাদ্য পুষ্টিমূল্যগুলোকে সংগ্রহ করে আপনার গাছের পাতায় ডালপালায় পৌঁছতে দিতে পারে না, যার ফলে গাছ ডিহাইড্রেশনে আসে। ডিহাইড্রেশন হওয়া মানে গাছের বিভিন্ন সমস্যার সৃষ্টি হয় এবং দেখা যায় গাছগুলো মারা যায়। তো বন্ধুরা, আজকে আমি স্পেশালি টবের গাছগুলোকে এই বিভৎস গরমের হাত থেকে কি করে ভালো রাখবেন তার কিছু টিপস আপনাদের সামনে আমি তুলে ধরছি। প্রথমে আসি জলের ব্যাপারে। টবের গাছে জল দিতে হবে, কিন্তু জল নিকাশি ব্যবস্থা ঠিক রাখতে হবে। এই গরমের সময় প্রয়োজন হলে গাছকে দুবেলাই জল দিতে হবে। সকালবেলা দিতে হবে জল সূর্য ওঠার আগে, এই নয় যে সকালে দিতে হবে 9টা 10টা 11টার সময় জল দিয়ে দিলে। সকালবেলা সূর্য ওঠার আগে জল দিতে হবে, আর বিকাল বেলা সূর্য ডুবে যাওয়ার পরে বা রাতের দিকে জল দিতে হবে। সকালের জলটা গাছের মাটিতে ভালোভাবে দেবেন, আর বিকালের জলটা গাছের মাটিতে দেবেন, আর পারলে সম্ভব হলে গাছটাকে ভালো করে স্প্রে দিয়ে স্নান করিয়ে দেবেন। তাহলে গাছগুলো এই গরমের তাপপ্রবাহের হাত থেকে কিছুটা হলেও রক্ষা পাবে। কিন্তু বলেছি এই খেয়াল রাখতে হবে, তবে জল পর্যাপ্ত দেবেন, কিন্তু জল নিকাশি ব্যবস্থা যেন ঠিক থাকে। লক্ষ্য রাখবেন জল দেওয়ার পর কিছুক্ষণ পরে সমস্ত জলটা যেন বেরিয়ে যেতে পারে। যদি সে ব্যবস্থা না হয় তাহলে টবে জল জমবে, শেকড় পচবে, আর ওপর থেকে দেখে মনে হবে জল নেই, কিন্তু মাটির তলায় জল থাকার ফলে কি হবে, যখন রোদ পাবে প্রচন্ড তাপ প্রবাহ চলবে, রোদ যখন পেতে উঠবে, টবের মাটির ভেতরে থাকা জলকে গরম জলের মতন ফুটিয়ে তুলবে এবং শেকড় গুলোকে নষ্ট করে দেবে, যার ফলে গাছের ডিহাইড্রেশন সৃষ্টি হবে। জল দিতে হবে, কিন্তু জল যেন গাছের গোড়ায় না জমে পড়ে। দুপুর বেলায় বা চড়া রোদ্দুরিতে কোনো মতেই গাছে জল দেওয়া যাবে না। আর সকালবেলা গাছের মাটিতে জল দেবেন, পাতাতে জল দেওয়ার থেকে বিরত থাকবেন, কারণ পাতার উপর যে জল পড়ে, ধরুন সকালবেলা আপনি ভোরে সূর্য ওঠার আগে দিতে পারলেন না, আপনি 8টার সময় 7টার সময় জল, তখন অতটা প্রখর রোদ হয় না, আপনি 7টা 8টার সময় মাটিতে জল দিয়ে দেবেন, ভালো কথা দিলেন। কিন্তু পাতায় যখন জল দেবেন, তো পাতার মধ্যে কিছু কিছু গাছের পাতাতে জল জমে থাকে, শিশিরের মতন টলটলে হয়ে জমে থাকে। যখনই তাপমাত্রাটা, রোদের তাপমাত্রা আসলে যখন বাড়বে, ওই বিন্দু জলকণাকে ফুটন্ত জলের মতন সৃষ্টি করে দেবে, যার ফলে দেখা যাবে ওই পাতার ওপর যেসব জায়গায় জল জমেছিল, সেই জল থাকার ফলে পাতাতে আপনার ওই জায়গাগুলোকে ঝলসে দেবে, পাতাতে ছোট ছোট দাগ সৃষ্টি হবে, পাতাতে ক্ষত করবে,
এবং পাতা যদি ক্ষত হয় তাহলে পাতার কার্যক্ষমতা হারিয়ে ফেলবে এবং আপনার সৌর আলোক থেকে সালোক সংশোধন ঠিক মতন করতে পারবে না, গাছের খাদ্য প্রক্রিয়া ব্যাঘাত করবে, গাছ দুর্বল হয়ে যাবে। এবারে আসি, গাছকে সেগ্রিগেট করতে হবে। মানে কিছু গাছ রোদ্দুর পছন্দ করে, ভালো রকম রোদ্দুরই পছন্দ করে, কিছু গাছ মাঝারি রোদ্দুর পছন্দ করে, আবার কিছু গাছ হালকা রোদ্দুর পছন্দ করে, আবার বেশ কিছু ইনডোর প্ল্যান্ট আছে তারা হচ্ছে কোনো রোদই পছন্দ করে না, আলো হাওয়া আসবে কিন্তু রোদ যেন না দেয়। কাজে এই সময়টায় আমাদের কিন্তু এই গাছগুলোকে সেগ্রিগেট করে দেয়, ভাগ করে দিতে হবে। চড়া রোদ যে গাছগুলো পছন্দ করে তাদের এই চড়া রোদে অতটা ক্ষতি হবে না, কম ক্ষতি হবে। যেমন সাইটাস জাতীয় গাছ, লেবু, মাল্টা, যে কোনো লেবু, ক্যাকটাস, জবা, বেল ইত্যাদি গাছগুলোকে আমরা রোদে রাখলেও রাখতে পারি, কেন এদের 7-8 ঘন্টা রোদ্দুরের প্রয়োজন লাগে। তাপপ্রবাহ যদি থাকে তবু এদের একটা বিরাট ক্ষতি হয় না। আবার কিছু গাছ আছে যারা মাঝারি রোদ পছন্দ করে, তাদেরকে কিন্তু আপনার শেডের মধ্যে নিয়ে আসার চেষ্টা করতে হবে, বা সকালের দিকে কিছুক্ষণ রোদ খাইয়ে আপনার শেডের ভেতরে ঢুকিয়ে দিতে হবে। আবার কিছু গাছ অল্প রোদ্দুর পছন্দ করে, মানে আপনি বারান্দায় এই গাছগুলোকে রাখতে পারেন। আবার কিছু গাছ আছে আপনার ঘরের ভেতরে থাকে, যেমন ইরিকা পাম, স্নেক, মানি প্ল্যান্ট ইত্যাদি গাছগুলোকে কিন্তু আমরা এই সময়তে ঘরের ভেতরেই রেখে দেবো, কিন্তু আলো হাওয়া থাকবে, সরাসরি রোদ্দুর মানে জানলার কাছ দিয়েও যেন রোদ্দুর না লাগে, তাহলে এই গাছগুলো বিরাট ক্ষতি হবে। গোলাপ, জারবেরা, অ্যাজিলিয়া ইত্যাদি এই গাছগুলোকে অতি অবশ্যই আমাদের এই গরমের সময় শেডের তলায় নিয়ে এসে রাখতে হবে। ছাদ বাগানের বড় গাছগুলো ধরুন 100 লিটারের ড্রামে রয়েছে বা 50 লিটারের ড্রামে রয়েছে, তো ন্যাচারালি তাদের ওয়েটটা বেশি, তো এই গাছগুলোকে আমাদের সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয় না। প্রচন্ড গরম হচ্ছে, গরমেই রাখতে হয়, কোনো উপায় নেই, গাছগুলোকে নিয়ে যাব কি করে? তো সেক্ষেত্রে এই গাছগুলোর গোড়াতে মালচিংয়ের ব্যবস্থা করতে হবে। যেমন আপনার কোকোপিট, ধানের তুষ বা ধানের চিটা, খড়, শুকনো পাতা, ঘুটে, ভার্মি কম্পোস্ট ইত্যাদি দিয়ে গাছের যে টপটা রয়েছে, পট রয়েছে, পটের উপরে গাছের গোড়াতে এইগুলোকে চাপা দিয়ে রাখতে হবে। তাহলে কি হবে, এতে যখন জল দেওয়া হচ্ছে ওইগুলো জলকে স্টোর করে রাখতে পারে এবং বাইরের থেকে তাপকে ভিতরে প্রবেশ করতে দিতে পারবে না, এবং মাটি ময়েশ্চার থাকবে, গাছ সুস্থ থাকবে। আর ছোট গাছগুলোকে চার ধার দিয়ে বড় গাছ দিয়ে দিলেন, তার তলা তার নিচে ছোট গাছগুলোকে রাখবেন, তাহলে দেখা যাবে বড় গাছে যতটা তাপ এসে লাগবে ছোট গাছে অতটা লাগবে না। কেন, বড় গাছগুলো ওই তাপগুলোকে গ্রহণ করে নেয়, ছোট গাছকে ছাতার মতন সাহায্য করে। এই একভাবে ছোট গাছগুলোকে বড় গাছের তলাতে রাখবেন, আর বড় গাছকে মালচিং এর ব্যবস্থা করবে। যদি সম্ভব হয় গ্রিন নেট 60-40 দিয়ে বাগানের চারধারে ঘিরে দেবেন, তাহলে কি হবে, এই প্রখর তাপপ্রবাহের হাত থেকে গাছকে রক্ষা করা যায়। কিন্তু সকলের পক্ষে গ্রিন নেট লাগানো সম্ভব হয় না, তো যাদের সম্ভব হবে না তারা একটা কাজ করতে পারেন, যেখানে গাছ টবের গাছগুলোকে রাখবেন তার চারপাশে
রোজকার জামা কাপড় বিছানার চাদর কাচার পর সেইগুলোকে মেলে দেবেন তার পাশে দড়ি দিয়ে। তাহলে কি হবে, সরাসরি মানে সানলাইটটা গাছের উপর এসে পড়বে না, গাছ অনেকটা হলেও ভালো থাকে। আর কি করবেন, বিশেষ করে পূর্ব দিকটাকে আর দক্ষিণ দিকটাকে ঢাকবেন, কেন রোদটা পূর্ব দিকে দক্ষিণ দিকে পশ্চিম দিকে চলে যায়। এই জায়গাগুলোকে অন্তত ঢাকার ব্যবস্থা করবেন যদি গ্রিন লাগাতে না পারেন। অনেকে ধারণা বা বলেন গরমকালে গাছকে কোনো খাবার দেওয়ার দরকার নেই, শুধু জল আর জল দিয়ে দাও। আচ্ছা বলুন তো, গরম তো পড়েছে, তো আমরা কি খাচ্ছি না? আমাদের খাবার দরকার নেই, শুধু জল খেয়ে থাকবো? তো আমরা তো দুর্বল হয়ে যাব। খাবার খেতে হবে, কিন্তু আমাদের বুঝে খাই। কেন? রিচ খাবার, মশলা জাতীয় খাবার, জাঙ্ক ফুড, ফাস্ট ফুড অন্যান্য সময় যেমন খাই, গরমকালে আমরা ওটাকে সরিয়ে দিই, কমিয়ে দিই। সেই জায়গায় কি করি, হালকা খাবার খাই, সবজির ঝোল ভাত খাই, ছোট মাছের ঝোল ভাত খাই, ডাব খাই, বিভিন্ন পানীয় খাই শরীরটাকে ঠান্ডা রাখার জন্য। তো গাছের ক্ষেত্রে হবে না কেন? গাছ শুধু জল খাবে, তাহলে গাছ দুর্বল হয়ে পড়বে না? তো গাছকেও খাবার দিতে হবে, অতি অবশ্যই স্ট্রং খাবার দেওয়া যাবে না। সর্ষের খোল যেমন সারা বছর আমরা দিই, বর্ষাকালটা বাদ দিই, কিন্তু এই গরমকালে প্রখর গরম যখন চলবে, মানে 36-37-এর ওপরে যখন উঠে যাবে, কোনো মতেই সর্ষের খোল পচানো জল দেওয়া যাবে না, কারণ স্ট্রং খাবার ওটা গাছ সহজে নিতে পারবে না। আর না নিতে পারলে শেকড়কে আরো দুর্বল করে দেবে, আর গাছের সমস্ত রোগের সৃষ্টি কিন্তু শেকড় থেকেই হয়। শেকড় পচে গেলেই নানা রকম সমস্যায় গাছ ফেসে যায়। তো গরমকালে গাছকে খেতে দিতে হবে, সেই খাবারটা অতি অবশ্যই সুষম হওয়া দরকার এবং সহজলভ্য হওয়া দরকার। গাছ সহজে যাতে শেকড়ের সাহায্যে তাকে নিতে পারে, এবং খুব পাতলা করে দিতে হবে। যেমন আমাদের বাড়িতে আলুর খোসা, পটলের খোসা, ঝিঙের খোসা, পেঁয়াজের খোসা, এইগুলোকে আমরা জলে আলাদা আলাদা ভাবে দিতে পারি, বা একসাথেও জলেতে ভিজিয়ে 4-5 দিন পচিয়ে সেই জলটাকে নিয়ে সেই দ্রবণের মধ্যে আমরা বেশি করে জল দিয়ে পাতলা করে গাছে আমরা ব্যবহার করলে গাছ তার খনিজ পুষ্টিমূল্যগুলো অতি সহজেই শেকড়ের সাহায্যে নিয়ে গাছের টিস্যুর মাধ্যম দিয়ে ডালপালা পাতাতে পৌঁছে দিতে পারবে, এবং গাছ সুস্থ থাকবে। গাছের ইমিউনিটি পাওয়ার গ্রো হবে। কেন বন্ধুরা, গরমকালে নানা রকম পোকামাকড় হয়। গাছকে যদি পোকামাকড় অ্যাটাক করে, আর গাছ যদি তার ইমিউনিটি পাওয়ার হারিয়ে ফেলে খাদ্য অভাবের ফলে, তাহলে গাছ দুর্বল হয়ে পড়বে, এবং গাছকে পোকামাকড়গুলো খুব তাড়াতাড়ি অ্যাটাক করতে পারবে এবং গাছ মারা যাবে। তো গাছকে মনে রাখবেন, গাছকে গরমকালে শুধু জল দিয়ে যাবেন, আমরা খালি খাবো, গাছকে জল দিয়ে চালিয়ে যাবেন, তাহলে সেই গাছকে আপনার বাঁচানো যাবে না, আর গাছের কার্যকারী ক্ষমতাও গাছ হারিয়ে ফেলবে। কাজেই মাথায় রাখতে হবে, গাছকে খাবার দিতে হবে, কিন্তু খুব পাতলা করে হালকা খাবার গাছকে দিতে হবে। আর গরমকালে আগেই বললাম যে পোকামাকড় উপদ্রবটা বাড়ে, তাই জৈব কীটনাশক ঘরোয়া পদ্ধতিতে, আমি এর আগে বিভিন্ন ঘরোয়া পদ্ধতিতে জৈব কীটনাশক কিভাবে তৈরি করা যায় সে ব্যাপারে আমি বিস্তারিত আলোচনা করেছি। আপনারা মনে করলে পরে আমার চ্যানেলের লিঙ্কে গিয়ে আপনারা ওই ভিডিওগুলো দেখে নিতে পারেন। তো ঘরে তৈরি জৈব কীটনাশক আপনারা ঘরে তৈরি করে বানিয়ে আপনারা গাছেতে প্রতি 5 থেকে 6 দিন অন্তর একবার করে স্প্রে করতে পারেন, তাহলে পোকামাকড়ের উপদ্রব থেকে গাছকে সুরক্ষা দেওয়া যাবে। আর যদি সম্ভব না হয় জৈব কীটনাশক ঘরে বানানো, তাহলে তো বাজার থেকে রাসায়নিক কীটনাশক আনতেই হবে। তো রাসায়নিক কীটনাশক বাজারে বহু কোম্পানির বেরিয়ে গেছে, তার মধ্যে চেষ্টা করবেন যে কোম্পানিগুলো ভালো কোম্পানি
যেমন ইমিডাক্লোপিড গ্রুপের যে কোনো ওষুধ কীটনাশক আপনারা গাছে স্প্রে করতে পারেন। 1 থেকে 1.5 ml 1 লিটার জলে গুলে স্প্রে করবেন প্রতি 12 থেকে 15 দিন অন্তর। ট্যাবগট দিতে পারেন, রোগট দিতে পারেন, এইগুলো আপনার ব্যবহার করতে পারেন গাছে। যদি 1 থেকে 1.5 ml প্রতি 10 থেকে 12 দিন অন্তর জলের সাথে মিশিয়ে স্প্রে করবেন। কাকা দিতে পারেন ওই 8 থেকে 10 দিন অন্তর, দিয়ে গাছকে পোকামাকড়ের হাত থেকে গাছকে সুরক্ষা দিতে হবে। আর প্রতি 15 থেকে 20 দিন অন্তর ছত্রাকনাশক স্প্রে করবেন। বহু ছত্রাকনাশক বাজারে বেরিয়ে গেছে, তার মধ্যে কপার অক্সিক্লোরাইড গ্রুপের যে কোনো ছত্রাকনাশক আপনার কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড আপনারা 4 থেকে 5 গ্রাম 1 লিটার জলে গুলে গাছে স্প্রে করবেন 15 থেকে 20 দিন অন্তর। আর যদি বৃষ্টি আসে তাহলে যদি অবশ্যই ছত্রাকনাশক স্প্রে করতে হবে বৃষ্টি হবে। আর আপনার প্রতি 20 থেকে 25 দিন অন্তর অনুখাদ্য গাছকে দিতে হবে গাছকে ভালো রাখার জন্য। কেন গাছ ম্যাক্সিমাম সময়তেই আপনার ম্যাক্রোনিউট্রনের খাবারগুলো পেয়ে যায়, কিন্তু গাছের দেখা যায় যে অনুখাদ্যগুলো গাছ সবসময় ঠিক মতো পেতে পারে না। তাই অনুখাদ্য গাছকে 20 থেকে 25 দিন অন্তর দিতে পারেন। তো বাজার চলতি অ্যাগ্রোমিন গোল্ড আপনারা ব্যবহার করতে পারেন, এটা ভালো ওষুধ। 1 থেকে 1.5 ml 1 লিটার জলে গুলে ভালো করে গাছগুলোকে স্প্রে করে দেবেন। আর আরেকটা অনুরোধ, এই সময় কোনো মতেই গাছকে রিপোর্টিং করা যাবে না। কেন, এই সময় যদি রিপোর্টিং করতে যান তাহলে রিপোর্টিং করতে গেলে গাছের শেকড়ের উপর একটা ট্রেস পড়ে। এই প্রচন্ড গরমে যদি রিপোর্টিং করে দেন তাহলে গাছ আরো শক পাবে। আর তার সাথে সাথে গাছকে এই সময় হার্ড পুলিংও করা যাবে না। কেন, হার্ড পুলিং করলে পরে গাছের এই সময় ক্ষতি হয়ে যাবে। কেন, গাছ এমনি গরমেতে কষ্ট পাচ্ছে, তার উপর যদি কাটাই ছাড়াই করে অত্যাচার হয় তাহলে গাছ সেই শক, এক্সট্রা শককে গাছ নিতে পারবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের টিপসগুলো কাজে লাগবে। আর এই টিপসগুলো অতি অবশ্যই আপনারা ফলো করবেন গাছকে বাঁচাবার জন্য। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন বন্ধুরা, তাদেরও যদি এই ভিডিওটা ভালো লাগে, যারা নতুন চ্যানেল এসছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটায় পুশ করে দিয়ে অল করে দেবেন। তাহলে এই ধরনের ভিডিও যখন আমি আপলোড করব তখন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তো বন্ধুরা, আজকের মতন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি আশা রাখবো পরবর্তী দিনগুলো আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আর আমি খুব শিগগিরই এরকম ধরনের কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হব। ধন্যবাদ বন্ধুরা।